প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি সকলে তোমরা মানসিক এবং শারীরিক দিক থেকে সুস্থ আছো। জিওগ্রাফি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জিওগ্রাফি ক্লাসের সাথে সবসময় জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে অল লেখাটিতে ক্লিক করে দাও। আজকের আলোচনার বিষয় হলো কাস্ট টোপোগ্রাফি, বিভিন্ন ধরনের কাস্ট টোপোগ্রাফি নিয়ে। আগের ভিডিওতে কাস্ট টোপোগ্রাফি ডেফিনেশন, তাদের গড়ে ওঠার শর্ত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যারা আগের ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে অবশ্যই দেখে নেবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। ভৌমজলের ক্রিয়ার ফলে যেসব কাস্ট টোপোগ্রাফি গুলো গড়ে ওঠে তাদের আমরা দুটি পর্যায়ে ভাগ করে নিয়েছি। এক হচ্ছে দ্রবণ কার্য, আর হচ্ছে সঞ্চয়জাত। দ্রবণজাত আর সঞ্চয়জাত। ভৌমজলের দ্রবণ কার্যের ফলে কিছু ভূমিরূপ গড়ে ওঠে এবং ভৌমজলের সঞ্চয় কার্যের ফলে কিছু ভূমিরূপ গড়ে ওঠে। প্রথমে আসা যাক দ্রবণ কার্যের ফলে কি কি ভূমিরূপ গড়ে উঠছে। প্রথমে যেটা হলো সেটা হচ্ছে তোমার সিঙ্কহোল। সিঙ্কহোল কি? ভৌমজলের দ্রবণ কার্যের ফলে চুনাপাথর গঠিত অঞ্চলে যখন তোমার ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, তখন সেই ছোট ছোট গর্তগুলোকে বলা হচ্ছে তোমার সিঙ্কহোল। বোঝা গেল? তোমার ভৌমজল যেসব অঞ্চলে চুনাপাথর যুক্ত অঞ্চল আছে, সেই সব চুনাপাথর যুক্ত অঞ্চলে ভৌমজল কি হয়, তোমার ভৌমজল বা বৃষ্টির জল, এটা কি হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইডের সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করছে। সেই কার্বনিক অ্যাসিড চুনাপাথরের সাথে বিক্রিয়া করছে। বিক্রিয়া করার পর কি হয়, তোমার ছোট ছোট গর্তের সৃষ্টি হয় চুনাপাথর যুক্ত অঞ্চলে। সেই ছোট ছোট গর্তগুলোকে বলা হচ্ছে সিঙ্কহোল। এই সিঙ্কহোল দিয়ে, ছোট মানে খুব ছোট নয়, সিঙ্কহোল দিয়ে একটা নদীর ভিতরে প্রবেশ করতে পারে। কোনো নদী মাঝপথে গিয়ে সিঙ্কহোল যদি পড়ে যায়, তাহলে সিঙ্কহোলে পড়ে গিয়ে কিন্তু নদী তার প্রবাহতাটা তোমার বাধা হয়ে দাঁড়ায়। বোঝা গেল? এই সিঙ্কহোল তোমার দুই ভাবে সৃষ্টি হয়। এক নম্বর হচ্ছে এই দ্রবণ কার্যের ফলে। বোঝা গেল? দ্রবণ কার্যের ফলে একটা হচ্ছে গর্ত হয়ে সিঙ্কহোল সৃষ্টি হচ্ছে, আর দুই হচ্ছে তোমার কোনো গুহার ছাদ যদি ধসে যায়, গুহার ছাদ ধসে গিয়ে সিঙ্কহোলের সৃষ্টি হয়। যদি ধরো এটা কোনো একটা তোমার গুহা, এটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠ। বোঝা গেল? এটা ভূপৃষ্ঠ, এটা গুহা। এই গুহার ছাদটা যদি কোনো কারণে ধসে যায়, বোঝা গেল? ধসে যায়, তখন কি হবে, একটা ফাঁকা সৃষ্টি হয়ে যাবে। তখন এই যে গর্তটা সৃষ্টি হলো, এটাকে তোমরা বলা হচ্ছে তোমার সিঙ্কহোল। বোঝা গেল? তাহলে ভৌমজলের দ্রবণ কার্যের ফলে তোমার চুনাপাথরযুক্ত অঞ্চলে যে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, সেইগুলোকে বলা হচ্ছে তোমার সিঙ্কহোল। সিঙ্কহোল দুভাবে সৃষ্টি হলো, একটা হচ্ছে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট গর্ত, আর দুই হচ্ছে তোমার এই যে তোমার কি বলে, গুহার ছাদ ধসে গিয়ে সিঙ্কহোলের সৃষ্টি। তারপরে আসছে তোমার ডোলিং। ডোলিংটা কি? ডোলিং হচ্ছে সিঙ্কহোলের থেকে যখন গর্তটা আকারে বড় হবে, তখন তাকে বলা হবে তোমার ডোলিং। বুঝে গেল? যেমন সিঙ্কহোলের থেকে গর্তটা আকারে বড় হবে, বোঝা গেল? এটা যদি সিঙ্কহোল হয়, আকারে যখন বড় হবে, তখন সেই আকারের বড় গর্তটাকে বলা হচ্ছে তোমার ডোলিং। তারপর আছে তোমার দ্রবণ প্যান। দ্রবণ প্যান বা সলিউশন প্যান। দ্রবণ প্যান বা সলিউশন প্যান কাকে বলবো? কি হবে, ডোলিনের থেকে আকারে বড় গর্ত, এটা যদি তোমার ডোলিন হয়ে থাকে, ডোলিনের থেকে আকারে বড় গর্ত, কিন্তু তার তলদেশটা কিছু সমতল হবে। বোঝা গেল? এরকম আকারে ডোলিনের থেকে আকারে বড় গর্ত এবং তলদেশটা কি হচ্ছে, এখন সমতল হবে, তখন সেই সব গর্তগুলোকে বলা হচ্ছে তোমার দ্রবণ প্যান বা সলিউশন প্যান। তারপরে আসছে কাস্ট হল। কাস্ট হল কি? বিভিন্ন জায়গা থেকে কাদা বালি এইসব হচ্ছে ধুয়ে এসে কি হয়, ডোলিনের তলদেশটা তোমার ওইসব জমা হয়ে ভর্তি হয়ে যায়, যার ফলে ডোলিনের তলদেশটা কি হচ্ছে, তোমার জাম হয়ে যায়। বোঝা গেল? ধরো এইটা ধরো ডোলিনটা ধরো গর্ত হবে, এইটা ধরো ডোলিন, বিভিন্ন চারিদিক থেকে কিছু কাদা বালি ধুয়ে এসে ডোলিনের তলদেশটা কি হচ্ছে, তোমার বুঝে যায়। এবার বুঝে যাওয়ার পর কি হয়, কোনো জল ভিতরে প্রবেশতাটা হারিয়ে যায়, ভিতরে প্রবেশতাটা করতে পারে না। তখন কোনো বৃষ্টির জল বা বরফ গলা জল হোক বা যে কোনো উৎস থেকে আসা জল হোক, সেটা কি হচ্ছে, ডোলিনের ভিতরে কি হচ্ছে, হ্রদ আকারে জমা হয়ে থাকে। বোঝা গেল? তখন সেইটাকে বলা হচ্ছে তোমার কাস্ট হল।
বোঝা গেল? আবার বলছি, সেটা কি হচ্ছে, ডলিনে বিভিন্ন জায়গা থেকে কাদা বালি এসে ধুয়ে এসে ডলিনের তলদেশটা জাম হয়ে যায়। জাম হয়ে যাওয়ার পর বিভিন্ন উৎস থেকে কিন্তু জল এসে যখন ডলিনে জমা হয়, সেটা কি হচ্ছে হ্রদ আকারে জলটা জমা হয়ে থাকে, বা একটা হ্রদের, ওই ডলিনটা একটা হ্রদের রূপ নেয়, তখন সেটাকে বলা হচ্ছে তোমার কাস্ট হ্রদ। তারপর আসছি কাস্ট গবাক্ষ বা কাস্ট উইন্ডো। কাস্ট উইন্ডো কাকে বলবো, যখন কোন নদী, সেটা কি হচ্ছে অন্তঃপ্রবাহ নদী, মানে ভূপৃষ্ঠের তলদেশ দিয়ে প্রবাহিত যখন কোন নদী একটা গুহা থেকে আর একটা গুহাতে যখন প্রবেশ করে, তখন কি হয়, তোমার ভূপৃষ্ঠ থেকে নদীটাকে গর্তের ভিতর দিয়ে দেখা যায়, তখন সেইটাকে বলা হচ্ছে কাস্ট জানালা বা কাস্ট গবাক্ষ। যদি এইটা যদি তোমার কোনো গুহা হয়, এটা ধরো ভূপৃষ্ঠ, ধরো এইদিকে একটা কোনো গুহা আছে, আর এইদিকে কোনো একটা গুহা আছে, এটা ধরো গুহার ভেতর দিয়ে যদি কোনো অন্তঃপ্রবাহ যদি কোনো নদী যায়, উপরটা যদি ভূপৃষ্ঠ থেকে এখানে যদি ফাঁকা থাকে, তখন কি হয়, এই ভূপৃষ্ঠ থেকে নদীটাকে নিচের দিকে দেখা যায়। এইটাকে বলা হচ্ছে তোমার কাস্ট গবাক্ষ বা কাস্ট উইন্ডো। তারপর আসছি ইউভালা। ইউভালা কি, এই ডলিনের থেকে আকারে বড় গর্ত। বোঝা গেল? যখন পাশাপাশি দুটো ডলিন থাকলো, বা একাধিক যখন পাশাপাশি যখন একাধিক ডলিন থাকবে, পাশাপাশি ধরো একাধিক এখন ডলিন আছে, ডলিন গুলো আকারে বাড়তে বাড়তে যখন একে অপরের সাথে ঠেকে যাবে, তখন কি হবে, যে একটা বড় আকারের যে গর্ত সৃষ্টি হবে, সেই বড় আকারে যে গর্ত সৃষ্টি হবে, সেই বড় আকারের গর্তটাকে বলা হচ্ছে তোমার ইউভালা। বোঝা গেল? এবার হচ্ছে পলিয়ে। পলিয়ে হলো ইউভালার থেকে আকারে বড় গর্ত। ইউভালার থেকে আকারে বড় গর্ত হচ্ছে পলিয়ে, এবং পলিয়ের মেঝেটা কি হচ্ছে সমতল হবে। বোঝা গেল? পলিয়ে হচ্ছে ইউভালার থেকে বড় গর্ত এবং সমতল, তলদেশটা কি হচ্ছে তোমার সমতল বিশিষ্ট। পলজের সমতল মেঝেতে যেসব অনুচ্চ টিলার পাহাড় গুলো দেখা যাচ্ছে, সেগুলোকে হেস্টেক পাহাড় বা পেপিনো পাহাড় বলা হয়। তারপর আসছি তোমার গিরিখাত। গিরিখাত হলো যখন চুনাপাথরযুক্ত অঞ্চলের উপর দিয়ে কোনো নদী প্রবাহিত হবে, তখন কি হয়, খাড়া পাড় বিশিষ্ট যে উপত্যকাটা সৃষ্টি করে, তখন তাকে বলা হচ্ছে তোমার গিরিখাত। গিরিখাত দেখতে কি হয়, এরকম আকৃতির হচ্ছে। বুঝে গেল? এরকম আকৃতি তোমার গিরিখাতটা হয়। গিরিখাত যে আকার সৃষ্টি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে গিরিখাত। বোঝা গেল? যখন কোনো চুনাপাথরযুক্ত অঞ্চলের উপর দিয়ে যখন কোনো নদী প্রবাহিত হবে বা জল প্রবাহিত হবে, তখন কি হয়, দ্রবণ কার্যের ফলে এরকম খাড়া পাড় বিশিষ্ট যে উপত্যকা সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে তোমার গিরিখাত। তারপর আসছি শুষ্ক ও অন্ধ উপত্যকা। দেখো, যদি কোনো নদীর প্রবাহ পথে, বোঝা গেল, এইটা ধরো নদী, এইটা নদী, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ, এই নদীটা প্রবাহিত হচ্ছে ভূপৃষ্ঠের ঢাল বরাবর। যদি কোনো নদীর প্রবাহ পথে কোনো শৃঙ্খল বা সোয়ালহল যদি থাকে, এটা ধরো শৃঙ্খল, তাহলে কি হয়, নদীটা এই শৃঙ্খল দিয়ে ভূগর্ভে প্রবেশ করে। তারপর কি হচ্ছে, ভূগর্ভের ভিতর দিয়ে প্রবাহিত হতে থাকে। প্রবাহিত হওয়ার পর যেখানে তোমার কোনো বাইরে আসার সুযোগ থাকে, ওটা যদি গর্ত থাকে, তাহলে কি হচ্ছে, বাইরে তোমার বেরিয়ে আসে। বোঝা গেল? এই যে নদীটা এলো, মানে কি হচ্ছে, একটা নদী যাচ্ছে, যাওয়ার পথে যদি কোনো শৃঙ্খল থাকে, যদি ধরো এইটা ধরো শৃঙ্খল, এইখান থেকে এটা হচ্ছে শৃঙ্খল, তাহলে কি হবে, নদীটা প্রবাহ পথটা হারিয়ে ফেলবে, শৃঙ্খলের ভিতর দিয়ে ভূগর্ভের ভেতরে প্রবেশ করবে। ভূগর্ভের ভেতরে প্রবেশ করার পর আবার অন্য জায়গায় আবার আবির্ভাব হবে নদীটা। বোঝা গেল? তাহলে কি হচ্ছে, দেখো, এই দিকে যে নদীটা শৃঙ্খল থেকে এই উৎসের দিকে যে নদীর দিকটা, এই দিকটাকে বলা হচ্ছে তোমার অন্ধ উপত্যকা। বোঝা গেল? সেটাকে বলা হচ্ছে তোমার, এই দিকটা বলা হচ্ছে তোমার অন্ধ উপত্যকা। এই
এইখান থেকে সিংহল থেকে উৎসের দিকটা হচ্ছে অন্ধ্র উপত্যকা, এবং সিংহল থেকে এই মোহনার দিকে এই অংশটা হচ্ছে তোমার শুষ্ক উপত্যকা। এই দিকটা হচ্ছে তোমার অন্ধ্র উপত্যকা, আর এই দিকটা হচ্ছে তোমার শুষ্ক উপত্যকা। এই দিকের নদীটা এটা কি হচ্ছে তোমার সারা বছরই তোমার নদীটা এই দিকেরটা শুষ্ক থাকে। বোঝা গেল? কেবলমাত্র বর্ষার সময় অতিরিক্ত জল যখন হয় নদীতে, যখন অতিরিক্ত জল চলে আসে তখন নদীটা এর উপর দিয়ে প্রবাহিত হতে থাকে বা এদিকটা উপর দিয়ে উঠতে থাকে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো কোনো পরিষ্কার করে আঁকি, এইটা ধরো কোনো নদী প্রবাহিত হচ্ছে, নদীর প্রবাহ পথে যদি কোনো শৃঙ্খল থাকে, এটা ধরো শৃঙ্খল, এটা গর্ত আছে, তাহলে কি হচ্ছে নদীটা তার প্রবাহ পথটা হারিয়ে ফেলবে। এটা কি হবে, নদীটা শৃঙ্খলের ভিতর দিয়ে ভূগর্ভে প্রবেশ করবে, ভূগর্ভে প্রবেশ করে ভূপৃষ্ঠের ঢাল বরাবর এইদিকে আবার প্রবাহিত মাটির নিচ দিয়ে আবার কি হচ্ছে তোমার প্রবাহিত থাকবে। তাহলে কি হচ্ছে এই উৎস থেকে এই শৃঙ্খল পর্যন্ত যে দিকটাতে সারা বছর জল থাকে সেইটাকে বলা হচ্ছে তোমার অন্ধ্র উপত্যকা। বোঝা গেল? তারপরে সিংহল থেকে মোহনার দিকে যেখানে সারা বছর জল থাকে না, এই উপত্যকাটা শুষ্ক হয়েই পড়ে থাকে, সেখানটাকে বলা হচ্ছে তোমার শুষ্ক উপত্যকা। তারপরে আসছে তোমার গুহা। গুহাটা কি? গুহা হচ্ছে ভৌমজলের দ্রবণ কার্যের ফলে যখন ভূপৃষ্ঠে কোনো গর্তের সৃষ্টি হবে তখন সেটাকে বলা হচ্ছে তোমার গুহা। হ্যাঁ, একটা হচ্ছে দ্রবণ কার্যের এইটা ধরো ভূপৃষ্ঠ আছে, এর নিচে ভিতরে যখন গর্তের সৃষ্টি হলো সেই গর্ত, এটাকে বলা হচ্ছে তোমার গুহা। একসঙ্গে কি হবে, গুহার ছাদটা ধসে পড়ে যাবে, গুহাটা এইরকম হয়ে যাবে। তারপর আছে তোমার টেরারোসা। টেরারোসা কি? টেরারোসা হলো কার্বনিক অ্যাসিড কোথায় গেল, জলের সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি হলো। এই কার্বনিক অ্যাসিড চুনাপাথরের সাথে বিক্রিয়া করে এক ধরনের লাল ধরনের একটা মাটি সৃষ্টি করে, সেই মাটিটাকে বলা হচ্ছে তোমার টেরারোসা। বুঝা গেল? টেরারোসা হচ্ছে এক ধরনের লাল মাটি, যেইটা হচ্ছে ভৌম জলের দ্রবণ কার্যের ফলে তোমার গঠিত হয়। ভৌম জলের দ্রবণ কার্যের ফলে ওই কার্বনিক অ্যাসিডটা চুনাপাথরের সাথে বিক্রিয়া করে এক ধরনের লাল মাটি তৈরি করে, সেই লাল মাটিটাকে বলা হচ্ছে টেরারোসা। বুঝা গেল? এইগুলো গেল সব দ্রবণ কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এবার আসছি ভৌম জলের সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে। ভৌম জলের সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে যেগুলো আছে, প্রথমে আসছে সেটা ড্রিপস্টোন। ড্রিপস্টোন কি? সেটা কি হলো তোমার গুহার ছাদ থেকে, চুনাপাথর অঞ্চলের গুহার ছাদ থেকে জল চুইয়ে এসে গুহার ভিতরে, শুষ্ক গুহার ভিতরে যে সব ভূমিরূপ তৈরি করে সবগুলোকে বলা হচ্ছে তোমার ড্রিপস্টোন। বোঝা গেল? এটা যদি গুহা হয়, এইটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠ, এইটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে গুহা। এই গুহার ভিতরে এটা গুহার ছাদ, এটা গুহার মেঝে। এই গুহার ছাদ থেকে জল চুইয়ে এসে ভিতরে গুহার ভিতরে যে ভূমিরূপ তৈরি করে তাকে বলা হচ্ছে তোমার ড্রিপস্টোন। তারপরে আসছে স্ট্যালাকটাইট। স্ট্যালাকটাইট কি? ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত জল বা ভূপৃষ্ঠের উপরের জল চুনাপাথর সাথে বিক্রিয়া করে। এবার ওই চুনাপাথর মিশ্রিত জল গুহার ছাদ থেকে চুইয়ে গুহার ভিতরে বৃষ্টির মতো ফোঁটা করে পড়তে থাকে। পড়ার সময় কি হয়, তোমার এই গুহার ছাদ থেকে ওই চুনাপাথরটা জমে কি হয়, গুহার ছাদ থেকে এরকম স্তম্ভের মতো গুহার ছাদ থেকে এরকম ঝুলতে থাকে। বুঝা গেল? এই যে গুহার ছাদ থেকে স্তম্ভের মতো এগুলো ঝুলতে থাকলো, এইগুলোকে বলা হচ্ছে তোমার স্ট্যালাকটাইট। এইগুলোকে বলা হচ্ছে তোমার স্ট্যালাকটাইট। হ্যাঁ, এবার এটা তো গুহার ছাদ থেকে হলো, যখন এই উপরের থেকে চুইয়ে পড়া জল গুহার মেঝেতে পড়ছে, মেঝেতে পড়ার পর জলটা যখন বাষ্পীভূত হয়ে যায় তখন কি হয়, জলটা বাষ্পীভূত হয়ে গেলে শুধুমাত্র চুনাপাথরটা নিচে পড়ে থাকে। এবার একটার পর একটা চুনাপাথর পড়তেই থাকে এরকম এইভাবে যখন গুহার মেঝে থেকে এরকম উঁচু স্তম্ভের মধ্যে এরকম যখন থাকবে তখন তাকে বলা হচ্ছে তোমার স্ট্যালামাইট। বোঝা গেল? এবার উপর থেকে স্ট্যালাকটাইটও বাড়তে থাকে, নিচ থেকে স্ট্যালাকমাইটও বাড়তে থাকে।
এর ফলে কি হচ্ছে একসময় কি হচ্ছে দুটো এরকম ভাবে যোগ হয়ে যায়। যখন স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট যখন একভাবে এখন যোগ হয়ে গেল তখন সেটাকে বলা হচ্ছে তোমার স্তম্ভ। বুঝা গেল? তারপরে আসছি হেলিকটাইট। হেলিকটাইট কি, যখন স্ট্যালাকটাইটটা যখন এরকম হেলে প্রবাহিত হবে, হ্যাঁ এটা যদি গুহার ছাদ হয় এরকম সোজাসুজি না বেড়ে এরকম ভাবে হেলে যখন বাড়বে তখন সেটাকে বলা হচ্ছে তোমার হেলিকটাইট। হেলিকমাইট কি, হেলিকমাইট হচ্ছে যখন স্ট্যালাকমাইটটা বোঝা গেল, যেটা মেঝে করবে স্ট্যালাকমাইটটা যখন এরকম হেলে উঠবে তখন সেটাকে বলা হচ্ছে হেলিকমাইট। বোঝা গেল? এটা যদি গুহার মেঝে হয় এরকম সোজাসুজি এটা স্ট্যালাকমাইটটা কি হচ্ছে যখন সোজাসুজি ওঠে, সোজাসুজি না ওঠে যখন এরকম হেলে উঠবে তখন সেটাকে বলা হবে হেলিকমাইট। হেলিকমাইট। তারপরে আসছে স্পিলিওথিম। স্পিলিওথিম কি, এই গুহার ভিতরে যত রকমের সঞ্চয়কার্য মানে যত রকমের ভূমিরূপ গড়ে ওঠে সবগুলোকে একসাথে বলা হচ্ছে তোমার স্পিলিওথিম। বুঝে গেল? গুহার মেঝেতে সঞ্চয় কার্যের ফলে যত ভূমিরূপ গড়ে ওঠে তাকে বলা হচ্ছে স্পিলিওথিম। বুঝে গেল? আজকে আমি যেগুলো বললাম এছাড়া আরো কিন্তু ভূমিরূপ আছে। হ্যাঁ, তোমরা যে বই ফলো করে পড়ছো সেই বই থেকে যদি আরো কোনো ভূমিরূপ থাকে সেইগুলো যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, সেগুলো আমি পরের ভিডিওতে জানাবার চেষ্টা করব। আজকের ক্লাসের উপর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, পরের ভিডিওতে সেই কোশ্চেনের আনসার গুলো আমি দেওয়ার চেষ্টা করব। সকলে বাড়িতে থাকো, সুস্থ থাকো।